প্রেম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালিকা পর্ব ২। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। টপ টপ করে পানি পড়তে লাগলো। আলো বেগম নীলার হাতে একটি শাড়ি দিয়ে বললেন, তাড়াতাড়ি গোসল সেরে রেডি হয়ে আসো, আর ১ ঘন্টা পর তোমার বিয়ে। আজ আমি আসলামের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। মা, আমি এখন বিয়ে করব না। নীলার মা নীলাকে কষিয়ে থাপ্পড় মারে। নীরব বলে, ভাবি, ওকে না মেরো না, ওকে আমি বোঝাচ্ছি। নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে নীরবের দিকে। তার চাচা তাকে কি বলবে? বিয়েটা করে নিতে? নীলা যেন পাথর হয়ে দাঁড়িয়ে পড়ে। আলো বেগম সেখান থেকে চলে গেল। নীরব নীলাকে হাত ধরে টেনে তার মায়ের ঘরে নিয়ে যায়। নীরব তার মায়ের কাছে যেয়ে কিছু টাকা চায়। তার মা তাকে কিছু টাকা দেয়। নীরব বলে, তুমি এখনই বড় আপুর বাসায় চলে যাও। নীরবের মা নীরবের কথা মতো বলে, হ্যাঁ, সে এখনই তার বড় আপুর বাসায় চলে যাবে। আর নীরব আর নীলা দুজনে একসাথে বেরিয়ে পড়ে বাড়ির পেছন গেট দিয়ে। নীলা অবাক হয়ে নীরবের সাথে যেতে থাকে। নীরব একটি রিক্সা ডেকে নীলা ও নীরব সেটাতে উঠে পড়ে। তারপর রিক্সা গিয়ে থামে বাস স্ট্যান্ডে। নীলা ও নীরব রিক্সা থেকে নেমে উঠে পড়ে বাসে। বাসে উঠে ওরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। নীরব বাসের মধ্যে নীলাকে বলে, মারে, সবার ভাগ্যে সুখ থাকে না। দেখ না, আমার বাবা নেই বলে আমাকে আমার বড় ভাইয়ের কাছে কুত্তা বিড়ালের মতো থাকতে হয়। কতদিন না খেয়ে পার করেছি, তুই তো নিজে চোখেই দেখেছিস। তবে কোনো দুঃখ নেই। যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাব, যখন তখন আমি, আমার মা আর তুই, আমরা আমাদের বাড়িতেই থাকব। ভুল করেও কখনো নিজের বড় ভাই ও ভাবির মুখ দেখব না। নীলা হাউমাউ করে কান্না করে। নীলারা তার ফুপুর বাসায় পৌঁছে যায়। নীলার ফুপুর ২ ছেলে ১ মেয়ে। মেয়েটি নীলার সাথেই পড়ে। বড় ছেলে এবার ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে ফাইনাল ইয়ারে আসছে, আর ছোট ছেলে এবার ইন্টার পরীক্ষা দিবে। নীলার ফুপু নীরবের কাছ থেকে সমস্ত কথা শোনে, তারপর দুঃখ প্রকাশ করে বলে যে তার ভাই একটা মানুষরূপী জানোয়ার, যে কিনা বইয়ের কথায় উঠে আর বসে, যার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। তারপর নীলার মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা নেই মা, আমি তো আছি। নীলার ফুপা দেশের বাইরে থাকে। নীলার ফুপুর অবস্থা খুবই ভালো। নীলার ফুপু সব সময় নীরব ও তার মাকে তার কাছেই থাকতে বলে, কিন্তু নীলার দাদি কখনোই মেয়েদের কাছে থাকতে চান না। তিনি বলেন, মেয়ে জামাইয়ের বাসায় থাকা নাকি তার জন্য লজ্জাকর। এজন্যই তিনি যে কয়দিন বেঁচে থাকবেন, যেভাবেই হোক কষ্ট করে হলেও ছেলেদের কাছেই থাকবেন। এদিকে নীলাকে কোথাও খুঁজে না পেয়ে আলো বেগমের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। আলো বেগম চিৎকার চেঁচামেচি করতে থাকে। নজরুল সাহেব বলেন, কি হয়েছে? আলো বেগম বলেন, শয়তান মেয়ে পালিয়েছে, তার সাথে তোমার মা ও ভাইও বাড়িতে নেই। তারপর নজরুল সাহেব ও আলু বেগম চলে যান তার বড় বোনের বাড়ি। তার বড় বোনের বাড়িতে যেয়ে নজরুল সাহেব মাকে দেখতে পান। তার মা তাকে ঠাস করে একটি চড় লাগিয়ে দেন, আর মুখ খারাপ করে বলেন, বেয়াদব ছেলে, বউয়ের আঁচল ধরে বসে থাকিস? ওই মুখে কোনো দিনও আমাকে মা বলে ডাকবি না। আজ থেকে আমার একটি মাত্র ছেলে আর ৩টি মেয়ে। নজরুল সাহেব মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। তার মা কখনো তাকে তুমি ছাড়া তুইও বলেনি। সেই মা আজ তাকে গায়ে হাত তুলছে। নজরুল সাহেবের বড় বোন আলো বেগমকে বলে, তোমার মতো নোংরা মহিলা পৃথিবীতে একটিও দেখিনি। নিজের মেয়ের সাথে কেউ কখনো এই ধরনের আচরণ করতে পারে? নিজের চাচাতো বোনের ডিভোর্স দেওয়া একটি বদমাইশ ছেলের সঙ্গে তুমি বাচ্চা মেয়েটার বিয়ে দিতে চাচ্ছ? আলো বেগম রাগে ফুসফুস করে বলে ওঠে, ও কখনোই আমার নিজের মেয়ে ছিল না। এই কথায় সবাই চমকে যায়, শুধুমাত্র চমকায় না নীলার দাদি। সে আরও আগেই জানতে পেরেছিল নীলা তার ছেলের সন্তান না। আলো বেগমের প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। চালাক আলো বেগম নিজের স্বামীর মন রক্ষার্থে পাশের বেডের একজনের বাচ্চা চুরি করে, কারণ নজরুল সাহেবের খুব ইচ্ছা ছিল তার একটি মেয়ে বাবু হবে। আর নিজের আধিপত্য বজায় রাখার জন্য আলো বেগম পরের একটি কন্যা সন্তান চুরি করে নেয়। যার বাচ্চা চুরি হয় সেই মহিলা পাগলের মতো বিলাপ করতে থাকে। নীলার দাদি সবই দেখেছিল, কিন্তু তা সে বুঝতে পারেনি। যখন ধীরে ধীরে আলো বেগমের নীলার প্রতি বিতৃষ্ণা দেখে, তখন সে ঠিকই বুঝে যায় যে এই সন্তানটি ছিল ওই মহিলার। নীলার ফুপু বলে, তাই বলে তুমি একটি বাচ্চার সাথে এরকম ব্যবহার করবে? আর তুমি এত জঘন্য মানুষের বাচ্চা চুরি করে নিয়েছো?
আলো বেগমের কোনো কথা না বলে নীলার ফুপুর বাসা থেকে চলে আসে। নীলা আর নীলার দাদি বা নীলার বাবাকে বলে জীবনে কখনো তার মুখ তাকে না দেখাতে, সে যে কটা দিন বাঁচবে তার 3 মেয়ে আর ছোট ছেলের সঙ্গেই থাকবে। নজরুল সাহেব মুখ ভার করে বোনের বাসার থেকে চলে আসে। নীলা গোসল সেরে ওর ফুফাতো বোনের একটি ড্রেস পরে খাওয়া দাওয়া করে ছাদে যেয়ে চুপটি মেরে বসে আছে। ওর কাছে কোনো কিছুই ভালো লাগছে না, শুধু একটি কথায় ভাবছে নিজের বাবা মা কিভাবে তার সাথে এরকম আচরণ করতে পারে। নীলা ছাদে একা একা বসেছিল, ও লক্ষ্যই করেনি পাশের থেকে কেউ একজন গভীর নয়নে ওকে দেখছে। নীলার কাছে এসে ছেলেটি জিজ্ঞাসা করলো, তুমি কে? নীলা ছেলেটির দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি নীলা, আমি আমার ফুপুর বাসায় এসেছি। ছেলেটি জিজ্ঞাসা করলো, তোমার ফুপু? নীলা জানালো, ফরহাদ, ফারহান, এরা ওর ফুফাতো ভাই। ছেলেটি বলল, তুমি ফরহাদের বোন? নীলা মাথা ঝাঁকালো। ছেলেটি অনেক সময় নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নীলা কান্না করার ফলে তার চোখগুলো ফুলে আছে, আর নীলা ছিল ন্যাচারাল বিউটি, কোনো প্রকার কৃত্রিমের ছোঁয়া ছিল না নীলার চেহারায়। নীলা ছেলেটিকে বলে পাশ কাটিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নীলার ফুফাতো বোন ফাহিমা নীলাকে ডাকতে যাচ্ছিল। ফাহিমা নীলাকে দেখে বলে, নীলা কি করছিলি? নীলা বলে, কিছুই না, ভালো লাগছিল না তাই ছাদে বসেছিলাম। ফাহিমা বলল, তোর এত কিসের দুঃখ, চল দুজনে মিলে লুডো খেলি। নীলা বলল, না, আর কয়েকদিন পর আমাদের পরীক্ষা, চল পড়তে বসি। নীলা আর ফাহিমা দুজনে মিলে পড়তে বসলো। যেহেতু ফাহিমা আর নীলা একই সঙ্গে পড়তো, ফাহিমার বই দিয়ে নীলা পড়া শুরু করলো। আগামীকাল নীরব চলে যাবে। নীরব খাওয়ার টেবিলে নীলাকে বলল, নীলা মা, তুই এখানেই থাক, আমি চেষ্টা করব স্কুলের ফর্ম ফিল আপ এখানে ট্রান্সফার করতে। নীলা শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল, আর অঝরে চোখের পানি ফেলতে লাগলো। ফরহাদ ভাই বলল, নীলা এত ভয় পাচ্ছিস কেন? ফাহিমা যেমন আমাদের বোন, তুইও আমাদের বোন। নীলার ফুপু নীলার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আল্লাহ নিশ্চয়ই তোর কপালে অনেক সুখ লেগেছে রে মা, তাই তো তোর জীবনে এখন এত কষ্ট। নীরব বলে, দোয়া করো আপু, ও যেন নিজের পায়ে দাঁড়িয়ে ভাগ্যে সুখ ফিরিয়ে আনতে পারে। ফরহাদ ভাইও বলল, মন দিয়ে পড়াশোনা করো। ফরহাদ নীলাকে প্রশ্ন করে, বড় হয়ে কি হতে চাও? নীরব উত্তর দেয়, নীলার ইচ্ছা সে ডাক্তার হবে। ফরহাদ বলে, তাহলে তো ভালো করে লেখাপড়া করো, ডাক্তারের চান্স পেলে তোমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে দিব। নীলার মুখে অল্প একটু হাসি ফুটে ওঠে। চলবে, প্রেম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালিকা, পর্ব 2।